অযোধ্যার রাম মন্দির তৈরির পেছনে যে জমকালো সত্য লুকিয়ে রয়েছে তা হয়তো অনেকেই জানেন না। বছরের পর বছর চলে মামলা, নানান তথ্য প্রমাণ জমা করার পর ঐতিহাসিক রায় আসে দেশের শীর্ষ আদালতের থেকে। আজ জেনে নেওয়া যাক রাম মন্দিরের সেই অজানা ইতিহাস। প্রথমত 1528 সালে মুঘল সম্রাট বাবরের নির্দেশে অযোধ্যায় মসজিদ নির্মাণ করেন মীর বাকি। হিন্দুদের দাবি ছিল শ্রী রামচন্দ্রের জন্মভূমিতেই নাকি সেই মসজিদ বানানো হয়েছে। দ্বিতীয়ত 1853 সালে অর্থাৎ আজ থেকে 167 বছর আগে এই সৌধ ঘিরে প্রথম দুই বিরোধী পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নির্মোহী নামে হিন্দুদের একটি সংগঠনের দাবি সেখানে মসজিদ গড়েছিলেন বাবর, সেখানে নাকি আগে মন্দির ছিল। স্বাধীনতার পরেই পরপর 2 বছর হেডলাইনে আসে অযোধ্যার বিতর্কিত জমি। 1949 সালে মসজিদের ভিতরে রামের মূর্তি পাওয়া যায়। এক পক্ষ বলে অন্যরা সেই মূর্তি রেখে এসেছে, অন্যরা বলে মূর্তি নাকি আগে থেকেই ছিল। দুপক্ষই মামলা দায়ের করে। সরকার সৌধ চত্বরটিকে বিতর্কিত ঘোষণা করে এবং গেটে তালা দিয়ে দেয়। এর ঠিক পরের বছরই অর্থাৎ 1950 সালে রাম জন্মভূমি ন্যাসের প্রধান মহন্ত পরমহংস রামচন্দ্র ও গোপাল সিং বিশারদ মূর্তি পুজোর অনুমতি চেয়ে ফৈজাবাদ কোর্টের দ্বারস্থ হন। পুজোর অনুমতি দেয় আদালত, তবে ভেতরের গেটের তালা বন্ধই থাকে। রাম জন্মভূমি আন্দোলনের সূত্রে যার নাম বারবারই সামনে আসে তিনি লালকৃষ্ণ আদবানি। 1990 সালের 25শে সেপ্টেম্বর তিনি গুজরাতের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার সূচনা করেন। 10,000 কিলোমিটার যাওয়ার কথা ছিল এই রথযাত্রা, যদিও বিহারের সমস্তিপুরে থামানো হয় রথ। গ্রেপ্তার হন আদবানি, ফলে বিশ্বনাথ প্রতাপ সিং সরকারের থেকে সমর্থন তুলে নেয় বিজেপি। এই কথাগুলি অনেকেই জানেন, কিন্তু অনেকেই জানেন না যে এর 5 বছর আগে 1984 সালে আদবানির নেতৃত্বেই বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির তৈরির জন্য একটি কমিটি গঠন করে। বলা যেতে পারে 1990 সালে যা দেশ জুড়ে আলোড়ন ফেলল তার শুরু হয়েছিল একেবারে নিঃশব্দে। ব্রিটিশ শাসনকালে মানে 1859 সালে দুপক্ষের বিবাদের পরে বেড়া দিয়ে প্রার্থনার স্থান আলাদা করে দিয়েছিল ব্রিটিশ প্রশাসন। সেই ব্যবস্থা বেশি দিন টেকেনি। 1990 সালের তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর দুপক্ষের মধ্যে আলোচনায় বসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাও ব্যর্থ হয়। এরপর 2002 সালের জুন মাসে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অযোধ্যা সেল তৈরি করে শত্রুঘ্ন সিনহাকে দু তরফের নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এরপর 2010 সালে 26শে জুলাই এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ সব পক্ষকেই আলোচনার মাধ্যমে একটা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর কথা বলেছিল, কিন্তু কোনো পক্ষই আগ্রহ দেখায়নি। সেই বিতর্কিত জমিটি রামলালা ট্রাস্ট নির্মোহী আখড়া ও ওয়াকফ বোর্ডের মধ্যে সমান ভাগে ভাগ করার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। বিতর্কিত সৌধের জায়গাটি দেওয়া হয় হিন্দুদের। রায় অকুশী দুপক্ষই শীর্ষ আদালতে যায়। 2011 সালে এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল তা খারিজ করে সুপ্রিম কোর্ট। পরিবর্তে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। দীর্ঘদিন মামলা চলার পর 2017 সালে সুপ্রিম কোর্ট পরামর্শ দেয় নিষ্পত্তির জন্য আদালতের বাইরে সমাধান সূত্র খুঁজে নেওয়ার চেষ্টা করা হোক। এরপর 2019 সালে ঘটনা খুবই দ্রুত গড়ায়। 2019 সালের 8ই মার্চ শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি FMI খলিফুল্লাহর নেতৃত্বে 3 সদস্যের প্যানেলের কাছে যায় মামলাটি, যাতে মধ্যস্থতা করে সমস্যা মিটিয়ে ফেলা যায়। 9 মে জমা পড়ে অন্তর্বর্তী রিপোর্ট। এরপর 6ই আগস্ট মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হয় এবং শুরু হয় নিয়মিত শুনানি। 2019 সালের 16ই অক্টোবর রাম মন্দির মামলার শুনানি শেষ হয়। 2019 সালেরই 9 নভেম্বর দেশের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়দান। গোটা দেশ তাকিয়েছিল দেশের শীর্ষ আদালতের দিকে। সুপ্রিম কোর্টের রায় বিতর্কিত জায়গাটি পড়ল রাম মন্দিরের পক্ষে। শীর্ষ আদালতের রায় এত বছরের বিবাদ সমাপ্ত হলো। হয়তো এই বিবাদ অনেক আগেই সমাপ্ত হয়ে যেত যদি আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বিশ্বাস করতে পারতাম আমাদের মধ্যেই রাম, আমাদের মধ্যেই রহিম। এর পরের ঘটনা অবশ্য আমরা সবাই জানি। সেজে উঠেছে অযোধ্যা। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।